বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করছো। বিগত ধারাবাহিকতায় অনলাইন ক্লাসে আবারও তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আক্তার হোসাইন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল। বিগত ক্লাসে আমরা অবচয় করেছিলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির হিসাব সংরক্ষণ, অর্থাৎ অবচয়কে কীভাবে আমরা এখানে হিসাবভুক্ত করব সেই সম্পর্কিত দুইটি ক্লাস আমি নিয়েছিলাম। প্রথমটি নিয়েছিলাম সরলরৈখিক পদ্ধতি, আর দ্বিতীয়টি হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে একটি অঙ্ক করেছিলাম, ওখানে একটি মেশিন ছিল। গত ক্লাসে বলেছিলাম যে আগামী ক্লাসে আমরা দেখব, অর্থাৎ আজকের ক্লাসে আমরা দেখব দুইটি মেশিন, অঙ্কের ভিতরে দুইটি মেশিন থাকলে কীভাবে অঙ্কটা সমাধান করতে হয় সেটি আজকে আমরা দেখব, আর কিছু নতুন বিষয়ও শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের ডান দিকে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকটি মোটামুটিভাবে একটু সংক্ষিপ্তভাবে সাজানো রয়েছে, আমি পড়ে দিচ্ছি। যমুনা লিমিটেড দুইটি মেশিন ক্রয় করে। বাসাটা থাকে এরকম, যমুনা লিমিটেড 2010 সালের 1 জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে এবং 2011 সালের জুলাই মাসের 1 তারিখে 50,000 টাকা দিয়ে আরও একটি নতুন মেশিন ক্রয় করে। বাসাটা এরকম থাকে, কিন্তু আমি সংক্ষিপ্ত করে লিখেছি। যমুনা লিমিটেড দুইটি মেশিন ক্রয় করে। প্রথম মেশিন হচ্ছে 1 লক্ষ টাকা 2010 সালে কিনে, জানুয়ারি 1, 2010 1 লক্ষ টাকা। আরেকটা মেশিন ক্রয় করে যমুনা লিমিটেড, সেটা হলো জুলাই মাসের 1 তারিখ 2011, 50,000 টাকা। উভয় মেশিনের আয়ুষ্কাল 20 বছর এবং উভয় মেশিনের ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, অর্থাৎ ওটারও 5,000 টাকা, ওটারও 5,000 টাকা আমরা দেখলাম। এই যমুনা লিমিটেড 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে, অর্থাৎ প্রত্যেক বছর 31শে ডিসেম্বর তারিখে এরা হিসাবটাকে ক্লোজ করে। আর অবচয় ধার্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান যে পদ্ধতি অনুসরণ করে। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটি মেশিন, একটি হলো 2010 আর একটি হলো 2011 সালের মাঝামাঝি থেকে আসছে। আর আয়ুষ্কাল হচ্ছে 20 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। একটি বিষয় লক্ষণীয়, এখানে অবচয় হার দেওয়া নেই, তবে এটা বলেছে যে ক্রমহ্রাসমান যে পদ্ধতি অনুসরণ করে। ক নম্বর, বার্ষিক অবচয় হার নির্ণয় করো। খ 3 বছর অবচয় সারণী তৈরি করো। তৃতীয় বছর শেষে 70,000 টাকা মেশিনটি বিক্রয় করলে বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করো এবং প্রয়োজনীয় জাবেদা দাও। তাহলে প্রথমে আমরা বার্ষিক অবচয় হার নির্ণয় করব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি ক সমাধান, ক অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2। আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করেছিলাম 100% ভাগ আয়ুষ্কাল, আর যখন ক্রমহ্রাসমান যে পদ্ধতি করব তখন এটা দ্বিগুণ হবে, যে কারণে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2। তাহলে আমি ডান পাশে লিখেছি 100%, আয়ুষ্কাল ছিল আমাদের অঙ্কে 20 বছর, আর গুণন 2, 100 কে 20 দিয়ে ভাগ করলে 5, গুণন 2 10%। তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে খতে বলেছে 3 বছরের অবচয় সারণী তৈরি করো, অর্থাৎ 2010, 2011, 2012 সালের জন্য আমরা অবচয় সারণী তৈরি করব। তাহলে অবচয় সারণী তৈরি করার জন্য আমাদের এরকম একটা ছক করতে হবে। এটা আমাদের অবচয় সারণী, এটা একটু ডিলিট করলাম, এখানে লিখে নিয়ে অবচয় সারণী হতে চেয়েছে আমাদের অবচয় সারণী 2010 সাল, 11 সাল, 12 সাল, এরকম একটা ছক করবো আমরা। প্রথম হচ্ছে থাকবে এখানে বছর, তারপরে মেশিনের প্রারম্ভিক মূল্য, এরপরে হচ্ছে অবচয় হার, এরপর অবচয়ের পরিমাণ, সমাপনী মূল্য। এগুলো এই ছক তোমরা জানো, আমরা বিগত ক্লাসে দেখিয়েছি কিভাবে ছক করতে হয়।
2010 সাল একটি মেশিন ছিল, প্রারম্ভিক ভ্যালু 1 লক্ষ টাকা, অবচয়ের হার 10%। তাহলে অবচয়ের পরিমাণ হবে, আমরা জানি এই এটার সাথে এটা কি হবে, গুণ করে দেওয়া হয়, সেটা 10,000 টাকা। এরপর হচ্ছে সমাপনী মূল্য। সমাপনী মূল্য হচ্ছে এই 1 লাখ টাকা থেকে এই 90,000 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 90,000 টাকা। বিগত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তাহলে 1 লক্ষ টাকা, 10%, 10,000 টাকা। এবার অবচয় পেয়ে গেলাম। সমাপনী মূল্য বা পুস্তক মূল্য পাইতে হলে আমাদেরকে 1 লক্ষ টাকা থেকে এই 10,000 টাকা অবচয় বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পেয়ে যাবো 90,000 টাকা। দ্বিতীয় বছর অর্থাৎ 2011 সালে 2011 সালে এই মেশিনটার সমাপনী যে ভ্যালু, সেটা এই বছরের প্রারম্ভিক মূল্য বা ভ্যালু হবে। তাহলে এই 90,000 টাকা এখানে চলে আসবে, গুণন 3% করলে হয় হচ্ছে 9,000 টাকা। এবার 90,000 টাকা থেকে 9,000 টাকা মাইনাস করলে, অর্থাৎ এই টাকা থেকে এটা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 81,000। 2011 সালে আরো একটা মেশিন ক্রয় করা হয়েছিল, যার ভ্যালু 50,000 টাকা। 50,000 টাকার 10% করলে হয় আমাদের 5,000, কিন্তু আমরা এখানে লিখেছি 2,500। 2,500 লিখেছি কারণ এই মেশিনটা জুলাই মাসের 1 তারিখে এসেছিল প্রোডাকশনে। তাহলে জুলাই মাসের 1 তারিখে যদি আসে 2011 সালে, আর 31শে ডিসেম্বর তারিখে যদি আমাদের হিসাবটা শেষ হয়, তাহলে 2011 সালে নতুন মেশিনটা 6 মাসে কারবারে সার্ভিস দিয়েছে বা প্রোডাকশনে ছিল, যে কারণে আমি এখানে 6 মাসের নিয়েছি। কিন্তু প্রথম মেশিনটা কিন্তু সারা বছরই সে কারবারের মধ্যে সার্ভিসে ছিল কিংবা প্রোডাকশনে ছিল, যে কারণে 50,000, দ্বিতীয় মেশিনে 50,000 গুণ 10% করলে হয় 5,000। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 2,500 হয়েছে আর কি, অর্থাৎ 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। এবার 50,000 টাকা থেকে 2,500 টাকা মাইনাস করেছি, হয়েছে আমাদের 47,500 টাকা। তো এখানে আমরা লক্ষ্য করব যে প্রথম মেশিনের অবচয় 9,000 টাকা, দ্বিতীয় মেশিনের অবচয় 2,500 টাকা। তাহলে 2011 সালে মোট অবচয় হচ্ছে 11,500 টাকা। আমরা যখন জাবেদা করব তখন 11,500 নিব, যখন খতিয়ান করব 2011 সালে তখন 11,500 নিব, দুইটা একত্র করে নিব। আর এই দুইটা মেশিনের ভ্যালু আমি এখানে যোগ করে দিয়েছি। এবার 2012 সালে এটা সমাপনী মূল্য, 2012 সালে সে প্রারম্ভিক মূল্য। সমাপনী মূল্য 47,500, প্রারম্ভিক ভ্যালু। আবার বলছি, প্রথম মেশিনের সমাপনী মূল্য এটা এখানে প্রারম্ভিক ভ্যালু হবে পরবর্তী বছরে, আর দ্বিতীয় মেশিনের সমাপনী মূল্য এখানে সে প্রারম্ভিক হবে। আবারও 81,000 গুণ 10%, 8,100। আমাদের তাহলে সমাপনী ভ্যালু হয় হচ্ছে 81,000 গুণ 8,100, 72,900। আর 47,500 গুণ 10%, তাহলে 4,750। এবার এটা থেকে এটা মাইনাস করেছি, তাহলে আমরা পেয়েছি 42,750। এরপর যেহেতু এখানে দুইটা মেশিন আমরা এখানে দুইটা মেশিন সেটা যোগ করেছি একসাথে। 2012 সালের বছরে যদি কেউ জিজ্ঞেস করে কত বলবো, 12,850 বলবো। আমরা দুইটা বলবো না, আমরা একত্রে বলবো। জাবেদা করতে গেলে একত্রে করবো, তারপরে যখন আমাদের খতিয়ান করবো তখন আমরা এই ফিগারটাই নেব। এরপর এই দুটো আমি যোগ করেছি। ইচ্ছে করলে এই 1,28,000, 50,000 টাকা এখানে লেখা যেত, লিখে এখানে ডাইরেক্ট 10% করে দিলেও 1,28,000। এখানে যদি আমরা লিখতাম 1,28,500, এটার উপর 10% করলেও অবশ্যই দেখা যাবে আমাদের 12,850 টাকাই হবে। তবে বিশেষ কারণে পরবর্তী উদ্দীপকের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ রেখে আমি দুইটা আলাদা আলাদা করে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো গ নম্বরে। আগে আমরা খতিয়ান করতাম বা জাবেদা করতাম, খতিয়ান জাবেদাগুলো বিগত ক্লাসে আমরা শিখেছি, যে কারণে ওগুলো আমি রিপিট করছি না। এখন আমি চলে যাব, মেশিনটি যদি 70,000 টাকায় বিক্রি করা হয়, সেক্ষেত্রে মেশিনটি 70,000 টাকা বিক্রি করলে বিক্রয়জনিত লাভ ক্ষতি কিভাবে নিরূপণ করবো সেটা আমরা দেখব। তো বিক্রয়জনিত লাভ ক্ষতি নিরূপণের জন্য তো প্রথমে আমরা যেহেতু তৃতীয় বছর শেষে আমরা প্রথম মেশিনটি বিক্রি করবো, আসলে দ্বিতীয় মেশিন না, তৃতীয় বছর শেষে প্রথম মেশিনটি 70,000 টাকায় বিক্রি করবো। তাহলে মেশিনটি যদি বিক্রি করি তৃতীয় বছর শেষে, সেক্ষেত্রে মেশিনের ক্রয় মূল্য
ক্রয় মূল্য ছিল আমাদের 1,00,000 টাকা। মেশিনের ক্রয় মূল্য ছিল আমাদের 1,00,000 টাকা। সেখান থেকে বাদ দিব পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় অর্থাৎ 3 বছরে যে অপচয় হয়েছে সেটা একত্রে আমরা এটাকে পুঞ্জীভূত অপচয় বলবো। তো আমরা ছকে লক্ষ্য করছিলাম যে পুঞ্জীভূত অপচয় প্রথম বছর অপচয় ছিল 10,000, তারপর ছিল 9,000। আমরা ছকটা যদি লক্ষ্য করি, এরপরে ছিল হচ্ছে 8,100। 8,100 যোগ করলে 10 9 19 8 27 27,100 টাকা। মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিলে যা থাকে সেটাকে বলবো পুস্তক মূল্য বা বই মূল্য। পুস্তক মূল্য বা এটাকে বই মূল্য বলা যায়, বই মূল্য। তাহলে এটা আমরা যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 72,900 টাকা। এবার আমরা আমাদের মেশিনের পুস্তক মূল্য হচ্ছে 72,900, আর আমরা বিক্রয় করেছি মেশিনটি বিক্রয় মূল্য এখানে উদ্দীপকে দেওয়া আছে কত 70,000। তাহলে আমাদের ক্ষতি হয়ে গেল 2,900 টাকা। এটাকে বলবো আমরা বিক্রয়জনিত ক্ষতি। তাহলে আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা মেশিনের ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অপচয়টা বাদ দিব। আমরা মেশিনটি যখন বিক্রি করবো বিগত বছর সমূহের পুঞ্জীভূত অপচয় বাদ দিলে পাবো হচ্ছে পুস্তক মূল্য। এই পুস্তক মূল্যের সাথে আমরা কি করব, বিক্রয় মূল্য কম্পেয়ার করব। এখানে পুস্তক মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম। পুস্তক মূল্য 72,900 আর বিক্রয় মূল্য হচ্ছে 70,000। তাহলে আমাদের ক্ষতি হয়েছে বিক্রয়জনিত ক্ষতি 2,900। আর যদি আমাদের পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হতো তাহলে হয়ে যেত আমাদের কি বিক্রয়জনিত লাভ। তাহলে আমরা এখানে একটু লিখে দিতে পারি যে পুস্তক মূল্য লাভ ক্ষতি কিভাবে বুঝবো। পুস্তক মূল্য যদি বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয়, বিক্রয় মূল্য কম, সেক্ষেত্রে হবে আমাদের ক্ষতি। আর যদি পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হবে আমাদের লাভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বরের দ্বিতীয় অংশ চলে যাবো, বিক্রয়জনিত জাবেদা। বিক্রয়জনিত জাবেদা আমরা দেখবো এখন। দ্বিতীয় অংশ বিক্রয়জনিত জাবেদা, মেশিনের বিক্রয়জনিত জাবেদা। আমি জাবেদার ছকটি কাটলাম না, ডাইরেক্ট জাবেদাটা লিখে দিলাম। তোমরা পরীক্ষার হলে অবশ্যই ছক কাটবে। নগদান হিসাব ডেবিট, এরপরে পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, আর মেশিন হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ক্রেডিট। নগদে আমরা পেয়েছিলাম 70,000 টাকা, আর আমাদের পুঞ্জীভূত অপচয় ছিল আমাদের 27,100 টাকা, আর বিক্রয়জনিত ক্ষতি হয়েছিল আমাদের 2,900 টাকা ক্ষতি হয়েছিল। আর আমার 1,00,000 টাকা মেশিন চলে গেল। আমরা যখন মেশিন বিক্রি করব তাহলে তখন জাবেদা দেই, কোনো সম্পত্তি বিক্রি করলে জাবেদা দেই নগদান হিসাব ডেবিট আর ওই সম্পত্তি হিসাব ক্রেডিট। আর এখানে যেহেতু ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে ডেবিট করেছি। আর কোনো সম্পত্তি বিক্রির সময় একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ওই সম্পত্তির বিপরীতে যদি কোনো পুঞ্জীভূত অপচয় থাকে সেক্ষেত্রে আমাদের সেই পুঞ্জীভূত অপচয়কে তোমরা ডেবিট করে দিবে। নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ফেসবুকে মেসেঞ্জার ইনবক্সে জানাতে পারো, অথবা তোমরা আমাকে কল করতে পারো যে কোনো সময়। আমি এখন সারাক্ষণই আমরা তো বসে আছি তোমাদের জন্য।
তো কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমাকে জানাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘুরে থাকবে। আল্লাহ হাফিজ।